ডক্টর জাহিদুর রহমান। 2024 সালে দাঁড়িয়ে আমরা এখনো 53 বছর আগের দাবিগুলোর মীমাংসা করতে পারিনি, কিংবা এই 53 বছর আগের দাবিগুলোকে আমাদের মীমাংসা করতে হচ্ছে। এই চক্রের শেষ কোথায়? বিজয় 54-তে দাঁড়িয়ে সত্যিকার অর্থে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই? কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা আসলে আমরা আমাদের প্রথম সংবিধানে 72 সংবিধানের প্রস্তাবনায় তৃতীয় অনুচ্ছেদে লিখে রেখেছিলাম। আমি একটু পড়ি, তারপর আমি কেন এখনো পারছি না সেটা হবে। 38টা মাত্র শব্দ আছে এখানে। কথাটা এরকম, আমি হুবহু দেখে পড়ছি। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা। পরের অংশটা খুব মন দিয়ে খেয়াল করি, এটাই হলো আসল কথা। যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা লিখে রেখেছিলাম শেষ অংশটা আমি আবার পড়ি। যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আসলে এগুলোই ছিল স্বাধীনতার চেতনা। এবং আমরা খেয়াল করব যে সরকারটা চলে গেছে, যারা স্বাধীনতার চেতনা প্রচুর বলতে বলতে এটাকে ডেরোগেটরি শব্দ বানিয়ে ফেলেছে। এটা নিয়ে আমরা ফান করেছি, ট্রোল করেছি, হাসাহাসি করেছি। অথচ সত্যিকার অর্থে এই যে ভীষণ মূল্য দিয়ে একটা স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার মূল কথা ছিল এইগুলো। এই জিনিসটাই হলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, এবং এটার জন্য আমাদের যতদিন প্রয়োজন ততদিন লড়াই করতে হবে। আর আমি একটা কথা একটু খোলাখুলি বলে রাখা দরকার বলে মনে করি, গণতন্ত্রের লড়াই, অধিকারের লড়াই আসলে কোনোদিন শেষ হয় না। আমরা কেউ যদি মনে করি, বিশেষ করে আমি এবারকার এই অভ্যুত্থানের পর আমাদের প্রচুর এক্সপেকটেশনের প্রেক্ষিতে দেখছি অনেকে মনে করছেন আমরা খুব চমৎকার একটা কনস্টিটিউশন লিখে ফেললাম, আমরা দারুণ কিছু আইন বানালাম, ওই আইন খারাপ আইন বাতিল করলাম, নতুন আইন সুন্দর করে করলাম, তাতেই সম্ভবত আমাদের দেশটা অসাধারণ উদার গণতান্ত্রিক দেশ হয়ে যাবে। অথচ আমরা যদি গ্লোবাল ট্রেন্ড দেখি, নতুন করে আবার দেখা গেছে মানুষের অধিকার হরণ হচ্ছে, নতুন করে গণতন্ত্র সংকটে পড়ছে। আমি ইউরোপের মাটির কথা যদি বলি, ধরুন হাঙ্গেরিতে একেবারে আপাদমস্তক একজন ডিকটেটর এখন আছে, পোল্যান্ডে আছে, ফ্রান্সে আছে। ফ্রান্সে ইনফ্যাক্ট উনি ক্ষমতায় চলে আসেন না, মেরিন লাপেনের কথা বলছি, উনি হয়তো আগামীবার চলে আসবে, দুবার ফাইট দিয়েছেন। ইটালিতে জর্জিয়া মেলানির মতো ফ্যাসিস্ট, তার দল ফ্যাসিস্ট যেই মুসোলিনির দল, সেটার সাথে তাদের ট্র্যাক আছে। এবং আজকে মুসোলিনির যে মানে কবর আছে, সেখানে প্ল্যান করে উৎসব হয়। এবং ফ্যাসিস্টদের যে কুখ্যাত অভিবাদনের যে সালামের যে পদ্ধতি, সেটা ইটালিতে এখন প্রকাশ্যে নতুন করে দেয়া শুরু হয়েছে, তার সুভেনির বিক্রি হয়। ইটালির মানুষকেও কিন্তু আবার নতুন করে গণতন্ত্রের লড়াই করতে হচ্ছে। ট্রাম্প 250 বছর আমেরিকা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের চর্চা করে গেছে, চমৎকার গণতান্ত্রিক দেশ, কিন্তু সেই আমেরিকাতেও ট্রাম্প আসার পর এই আলোচনা আমেরিকাতে আছে, এবার ইনি গণতন্ত্রের কতটা ক্ষতি করবেন। গতবার তো করেছিলেনই, এবার করবেন। সো এই লড়াই আছে। আমাদের পাশে ভারত স্বাধীনতার পর থেকে কোনোদিন তার অন্তত ইলেকটোরাল ডেমোক্রেসি, মানে গণতন্ত্র মানে শুধু নির্বাচন না, কিন্তু নির্বাচন ছাড়া আবার গণতন্ত্রও হয় না। সো ওদের নির্বাচনী গণতন্ত্রটা একবারের জন্য ইন্টারাপ্টেড হয়নি। মাঝখানে ইন্দিরা গান্ধী কিছুদিনের জন্য জরুরি অবস্থা জারি করে হয়তো আইনগতভাবে কোট কিছু সাংবিধানিক অধিকার হরণ করেছিলেন, কিন্তু মোটা দাগে হওয়া একটা দেশেও আজকে নরেন্দ্র মোদী খুবই আলোচিত একজন মানুষ, যিনি প্রকারান্তরে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন। তার দলের যে কালচারাল সংগঠন আরএসএস, সেটা যা করছে, এবং আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইস্যুতে তাদের মিডিয়া যেভাবে আচরণ করছে, জনগণ যেভাবে রিয়্যাক্ট করছে, অপরাপর দলগুলো যেভাবে রেসপন্ড করছে, সব যদি আমরা একত্র করি তাহলে দেখা যাবে এখানেও ফ্যাসিজম মাথা চাড়া দিচ্ছে। সো ভারতের মানুষেরও তো এই লড়াইটা আছে। সো আমাদের লড়াইটা আছে, এবং আমাদের লড়াইটা বেশি হয়েছে। কারণ হলো আমরা এখানে অন্তত গত 15 বছরের কথা যদি বলি, কারণ বাংলাদেশে আগে নানান সমালোচনা আছে, আমি অন্য সবাইকে সরিয়ে রাখি, যে এরশাদকে স্বৈরাচার বলে আমরা ছোটবেলায় শুনেছি, তার পতনের কথা যে জেনেছি, সেই এরশাদকে আমরা যদি দেখি, সেই এরশাদের পুরো শাসনকাল, সেখানে যা যা সংকট ছিল, সমস্যা ছিল, সেটা এই রেজিমের সাথে তুলনা করলে মানে তাকে কিছুই মনে হয় না। আর আমি এটা একদম খোলাখুলি বলতে প্রস্তুত আছি। আমার পরবর্তীতে ইনফ্যাক্ট আমরা যতদূর তথ্য পেয়েছি, দেখেছি, কারণ একটা জিনিস খুব প্রমাণিত, মানে এরশাদ থেকে পালাতে হয় নাই। এরশাদ দেশে ছিলেন, এরশাদকে চলে যাওয়ার কথা বলেছিল, উনি জেলে থেকেছেন, উনি জেলে থেকে 5টা সিটে জিতেছেন। তার দল, আমি ভুল না করলে 91 সালে 36টা আসনে জিতেছে। তার দলের কেউ পালিয়ে যান নাই, পুলিশ পালিয়ে যায় নাই, তার দলের লোকজন মধ্য থেকে নিচু পর্যায়ের নেতারা দেশেই ছিলেন। তাহলে শেখ হাসিনার থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত যে সব পালিয়ে গেল, কি করেছিলেন তারা? সো এই সময়টায় আমাদের এই গণতন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কারণ বাংলাদেশ আটারলি একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছিল। আম সরি, কেউ বলেন এটা ফ্যাসিস্ট, মানে এই সরকারকে ফ্যাসিস্ট বলাও সম্মান করা হয়। আমি এভাবে বলি অনেক সময়, আমরা যদি হিটলার মুসোলিনিকে শেখ হাসিনার সাথে তুলনা করি,
তাদেরকে অপমান করা হয়। কারণ হিটলার মুসোলিনি ফ্যাসিস্ট ছিলেন, তারা মাফিয়া ছিলেন না। বাংলাদেশ ইজ এ টিপিক্যাল এক্সাম্পল অফ এ মাফিয়া স্টেট, বিশেষ করে 2018-র পর। 9 থেকে 14, 15, 16 এই সময়গুলোতে তার কিছু ফ্যাসিস্ট অ্যাটিটিউড ছিল বলা যায়। 18-র পর একটা মাফিয়া হয়েছে এবং তার কিছু ফ্যাসিস্ট টুল সে তখনও ব্যবহার করেছে। সো এই সরকারটা এসে যে পরিমাণ ক্ষতি বৃদ্ধি করে গেছে, সেটার জন্য লড়াই 24-এ হলো এবং ভবিষ্যতে আমরা এই লড়াই থেকে সরে যাব তা তো না। একটা নির্বাচন হবে, আমরা আশা করছি একটা নতুন গণতান্ত্রিক সরকার হবে, সম্ভাবনা আছে বা হতে পারে সেই গণতান্ত্রিক সরকার। এখানে সালাম ভাই আছেন, আমি খোলাখুলি যদি বলি যে সালাম ভাইদের দলই যদি আমরা ধরে নেই, এইটা পপুলারলি আমাদের মনে হয় বিদ্যমান পরিস্থিতিতে তারাই ক্ষমতায় আসবেন, তারা যদি সেটা সমস্যা করেন তখনও আসলে আমাদেরকে ফাইটটা করতে হবে, কথা বলতে হবে, রাস্তায় নামতে হবে। এভাবে ক্রমাগত ফাইট করার মাধ্যমেই করতে হবে এবং আমাদের গাইডিং জায়গাটা হচ্ছে, আমি যেটা শুরুতে পড়েছিলাম, আমাদের সেই 3য় অনুচ্ছেদ, সবার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাম্য, সুবিচার এবং ন্যায় বিচারগুলো নিশ্চিত হবে। এইটা হলো আমাদের মূল জায়গা। এটা ধরে আমরা ক্রমাগত ফাইট করব। তবে এটুকু বলে শেষ করি, আমরা যদি অন্তত নির্বাচনটাকে নষ্ট না করতে চাই, যেটা শেখ হাসিনা করতে চেষ্টা করেছিলেন, নির্বাচন যদি ঠিকঠাক যে সরকারি সামনে আসুক, যে আমার যাই থাকুক কপালে, আমি একটা নির্বাচন করব, হেরে গেলে হেরে যাব, এটুকু যদি আমরা অ্যাগ্রি করতে পারি, 15-20 বছর, 25 বছর পর আমরা অনেক ভালো একটা বাংলাদেশ পাবো বলে আমি বিশ্বাস করি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটাকে নিশ্চিত করতে পারবে।